করি যেটা হচ্ছে তোমার যে এটা আমার ফার্স্ট অঙ্ক ছিল যেখানে আমার ওয়েল্ডিং এট টু সাইড ছিল। আর আজকে মেইলে আমরা করব ঠিক তার পরের অঙ্কটা, যে সেম অঙ্ক জাস্ট এখানে বলা যে ওয়েল্ডিং এট থ্রি সাইড। তো ওয়েল্ডিং এট টু সাইড করার ফলে আমার যেটা হচ্ছিল, যেখানে তোমার লেন্থ গুলা বের হয়ে গেছে, সেটা মান ছিল যে 140 মিলিমিটার ছিল, এই যে তোমার লেন্থ ওয়ান যেটা, আর লেন্থ টু আমার ছিল হচ্ছে কি যে 62 পয়েন্ট সামথিং 57 মিলিমিটার, ঠিক আছে। তো এখানে কি ছিল আমার, যে দুই সাইডে ওয়েল্ডিং ছিল, তার মানে কি আমার দুই দিকের রেজিস্ট্যান্স হচ্ছে, এই ফোর্সটা মেনলি দুইজন মিলে ক্যারি করতেছে। যদি আমি এখানে আরেকটা ওয়েল্ডিং এর লেন্থ অ্যাড করি, ধরো নাম দিলাম সেটা তোমার হচ্ছে গিয়ে লেন্থ হচ্ছে তোমার L3, যেই L3 হবে তোমার এখানকার টোটাল যে লং লেগটা, লং লেগের সমান, যেটা আমরা আগে বলে আসছিলাম যে আমাদের যখন অ্যাঙ্গেলে কাজ করবো আমরা, অ্যাঙ্গেলের মধ্যে থাকে একটা লং লেগ একটা শর্ট লেগ, এবং একটা থাকে তোমার থিকনেস, তাই না, দুটা থিকনেস। তো এখানে যেটা হচ্ছে যে আমরা অলওয়েজ যেটা করবো যে আমরা লং লেগটাকে শোয়ায় কাজটা করব, ঠিক আছে, এটাই তোমার হচ্ছে গিয়ে লজিক। কেউ যদি শর্ট লেগ শোয়ায় কাজ করো সেটাও হবে, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে কিন্তু এই যে তোমার ওয়েল্ডিং এর যে ক্ষেত্রে তোমার এই যে লেন্থ গুলো সেটা কিন্তু আরো বেড়ে যাবে, ঠিক আছে, জিনিসটা কিন্তু আন ইকোনমিক হবে, পারফেক্ট সলিউশন হবে না। দ্যাটস ওয়াই আমার জিনিসটাকে সেফ এবং ইকোনমিক করতে হলে কি করতে হবে, আমাকে অবশ্যই লং লেগটাকে শোয়ায় কাজ করতে হবে। তো আমরা লং লেগ শোয়ায় কাজ করতেছি। তো যেটা হচ্ছে তোমার যে আমি এখান থেকে ধরো ওয়েল্ডিং এট টু সাইড করলে আমার R1 এবং R2 পাওয়া যাচ্ছিল রেজিস্ট্যান্স, কিন্তু যখন ওয়েল্ডিং আমি থ্রি সাইড করব তখন কি হবে, তখন R1 এবং R2 সঙ্গে এক্সট্রা অ্যাড হবে R3। তো যেহেতু R3 অ্যাড হচ্ছে, তার মানে কি এখন ফোর্সটা তিনজন মিলে ক্যারি করবে। তো যেহেতু R3 কিছু লোড নিয়ে নিবে, দ্যাটস ওয়াই কি হবে, R1 এবং R2 এর উপরে কিছু হলো কি হবে, প্রেসার কমে যাবে, তাই না। তো এরাও কিছু কম লোড কমে যাবে, যেহেতু R3 একটা সার্টেন অ্যামাউন্ট লোড নিয়ে নিচ্ছে। তো যার কারণে যেহেতু R1 এবং R2 এর উপরে চাপ কমে যাবে, দ্যাটস ওয়াই তোমার কি হবে, এখানকার চাপ কমে যাওয়ার ফলে কি হবে, এখানকার ওয়েল্ডিং এর লেন্থটাও কি হবে, কমে যাবে। তো এটা জাস্ট আমি একটা সিম্পল বেসিক বললাম। তারপরে সেটা আমরা ম্যাথ দিয়ে প্রমাণ করি যে আসলেই তোমার হচ্ছে গিয়ে এই R3, এই যে এক্সট্রা যে লেন্থ L3 অ্যাড করার ফলে আমার যে L1 এবং L2 মানটা কমে কিনা, ঠিক আছে। তো আমরা অঙ্কটা দেখবো জি। তো যেটা হচ্ছে আমাদের প্রবলেম ওয়ান এবং প্রবলেম টু হুবহু সেম অঙ্ক, কোনো চেঞ্জ নাই, জাস্ট পার্থক্য একটাই, এখানে তোমার কিছু বলা ছিল না যে ওয়েল্ডিং কয় সাইড। ওয়েল্ডিং এর কয় সাইড কিছু যদি বলা না থাকে, সেক্ষেত্রে তোমরা দুই সাইডে করা ট্রাই করবা। তিন সাইডে করলে করতে পারো, বাট দুই সাইডে করলে তোমাদের জন্য ইজি হবে, সো দুই সাইডে করবা। আর যদি আমি উল্লেখ করে দিই, ধরো এই জায়গায় উল্লেখ করব ওই পরের লাইনটা যেখানে বলা তোমার যে কানেকশন টু এ ক্যাসেট প্লেট ইজ বাই ফিলেট ওয়েল্ড, এবং উল্লেখ করলাম যে ওয়েল্ডিং এট থ্রি সাইড। যদি এরকম কথা উল্লেখ থাকে যে ওয়েল্ডিং এট থ্রি সাইড, তখন কিন্তু মাস্ট বি এভাবে করতে হবে। যদি কিছু বলা না থাকে তাহলে কি করবা, তাহলে এভাবে করবা। বা যদি বলে দেই যে ওয়েল্ডিং এট টু সাইড, তাহলে এভাবে করবা। আর যদি উল্লেখ থাকে যে ওয়েল্ডিং এট থ্রি সাইড, তাহলে এভাবে করতে হবে। ওয়েল্ডিং এট ওয়ান সাইড বা ওয়েল্ডিং এট ফোর সাইড কোনো হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আমরা এই প্রবলেমটা আসে বুঝি যে আমাদের যদি ওয়েল্ডিং এট থ্রি সাইড হয়, তাহলে আমাদের কি হবে, মান কি হবে, মানগুলো কত কত আসবে। তো যাই হোক, এখানে তিনটা লেন্থ বের করতে হবে, যে L1 বের করতে হবে, L2 বের করতে হবে এবং L3 বের করতে হবে। তো যেহেতু আমি এই L3 মানটা আমি আগে থেকেই জানি, কারণ আমি এটা পুরা লং লেগ জুড়ে কাজ করব। তো এই L3 মানটা কিন্তু আমাদের অলরেডি নোন, তাই না, যে 76 মিলিমিটার। শুধুমাত্র এটা ইউজ করার ফলে আমার এই L1 এবং L2 কত সেটা আমাকে বের করতে হবে। তো আগের মতো যে অ্যালাউবেল ওয়েল শেয়ার যে মানটা ছিল, সেই অ্যালাউবেল ওয়েল শেয়ারের মানটা আমি এখানে ধরো আগের মতো ওই সেম মানি রাখলাম, যেহেতু আমার সেম সেম অঙ্ক, তো সেম সেম রাখলাম, এটা আমি আর ফার্দার এক্সপ্লেন করলাম না, কারণ এটা তোমার অলরেডি লাস্ট উইক এক্সপ্লেন করা আছে। তো মেইনলি আমি এখন এই জায়গাটা আসি, যে আসলে এই জায়গার মধ্যে কি কাজ করতেছে। তো দেখো জিনিসটা ভালো মতো বোঝার চেষ্টা করো, যে আমি সাপোজ আমি L1 লেন্থটা বের করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, আমাকে এই পয়েন্টে মোমেন্ট নিতে হবে। আমি এই পয়েন্টে মোমেন্ট নিব। তাহলে আমাদের ফোর্স কি কি আছে, এখানে তোমার একটা ফোর্স R2, এখানে একটা ফোর্স তোমার হচ্ছে গিয়ে P4, যেটা তোমার মান দেওয়া কোশ্চেনে যে 181 কিলোনিউটন। এখানে একটা ফোর্স তোমার হচ্ছে R1, এবং এখানে একটা ফোর্স তোমার হচ্ছে গিয়ে R3। তিনটা ফোর্স, চারটা ফোর্স টোটাল। তো যেহেতু আমি এই L2 পয়েন্টে মোমেন্ট নিচ্ছি এবং ধরে নিচ্ছি ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে আমরা জানি কি মোমেন্ট মানে তোমার হচ্ছে গিয়ে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো দেখো R2 ফোর্স পাচ্ছ, কিন্তু এখানে কোনো ডিসটেন্স নাই। যেহেতু আমি এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তার মানে কি ডিসটেন্স জিরো। তো R2 ইন্টু জিরো লেখা আর না লেখা একই কথা, তো R2 পার্টটা আগে বাদ পড়ে গেল। আসলো কি, আসলো তোমার হচ্ছে ফার্স্ট টাইম P লিখলাম, যে 181 কিলোনিউটন। তো 181 যেহেতু কিলোনিউটন, সেটা আমি কি করলাম, 10 + 3 গুণ দিলাম, নিউটনে নিয়ে গেলাম। ইনটু ডিসটেন্স কি হবে, ডিসটেন্স আমার দেওয়া আছে এখানে যে 49.1, এই পয়েন্ট থেকে তোমার এই ফোর্স পর্যন্ত পারপেন্ডিকুলার ডিসটেন্স যে আমার দেওয়া
49.1 মিলিমিটার। তো সেটা লিখলাম এবং সেটা কি হচ্ছে এই পয়েন্ট সাপেক্ষে এই ফোর্সটা ক্লকওয়াইজ যাচ্ছে। তো যেহেতু ক্লকওয়াইজ আমি পজিটিভ বলে রাখছি, তো আমি তার মানে কি এটা ক্লকওয়াইজ মানে তোমার এটা পজিটিভ, ঠিক আছে? তো পজিটিভ লেখা না লেখা একই কথা, যেহেতু ফার্স্ট টাইম লিখতেছি আরকি। তারপর তোমার যেটা হচ্ছে যে পরের ফোর্থ আসি আমি R1 এ আসি। তো R1 অলরেডি আমরা এক্সপ্লেইন করছিলাম লাস্ট উইকে যে R1 আমরা জানি যে R1 ইজ ইকুয়াল টু Q ইনটু L1 বা R2 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে Q ইনটু L2 বা R3 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে Q ইনটু L3, তাই না? যে Q তোমার ছিল যে অ্যালাউয়েবল, যে Q তোমার অ্যালাউয়েবল ওয়েল শিয়ার তোমার হচ্ছে গিয়ে পার মিলিমিটারের যে রেজিস্ট্যান্স যেটা, এটাকেই তুমি যদি টোটাল লেন্থ দিয়ে পার্টিকুলার লেন্থ দিয়ে গুণ দিয়ে দাও তাহলে তোমার কি পার্টিকুলার রিঅ্যাকশন গুলো পাওয়া যাবে। তো যাই হোক আমরা সেটা জানি, তো সেটা এখানে লিখছি সরাসরি। এটা তোমার হচ্ছে R1 এর ভ্যালু, R1 মানে তোমার হচ্ছে Q ইনটু L1। তো Q এর মান তো আমি জানি, এখানে দেওয়াই আছে, এটা আমি সরাসরি লিখলাম। আর L1 এর মান আমি জানি না, সেটাকে আমি L1 আকারে রাখলাম। তো আমি 4, এটা তোমার রিঅ্যাকশনটা টোটাল R1 এর মানটা এটা, ঠিক আছে? R1 ইকুয়াল টু এই যে এইটা আমি লিখলাম আর কি হবে ইনটু তোমার হচ্ছে গিয়ে 76। এটা কোথা থেকে আসলো যে তোমার ডিসটেন্স যেটা এই পয়েন্ট থেকে এই যে R1 রেজিস্ট্যান্স, এটা তোমার যে ডিসটেন্সটা পারপেন্ডিকুলার যে ডিসটেন্স সেটা তোমার এখানে দেওয়া আছে কত 76, সেটা আমি লিখলাম। তাহলে আমি কি করলাম এটা মোমেন্ট পেয়ে গেলাম এবং এই পয়েন্ট সাপেক্ষে এই যে মোমেন্টটা ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাই না? এই ফোর্স এই যে তোমার রিঅ্যাকশনটা এই পয়েন্ট সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু মোমেন্ট দিচ্ছে, দ্যাটস ওয়াই আমি এখানে মাইনাস দেখলাম, কারণ আমি উল্লেখ করে দিচ্ছি যে আমার মোমেন্টটা পজিটিভ হবে তখনই যখন তোমার ক্লকওয়াইজ হবে, ঠিক আছে? তাহলে এটা আসলো এবং এক্সট্রা পার্টটা আসছে এখানে পার্টটা যে এখানে আরেকটা ফোর্স তোমার হচ্ছে R3 দেওয়া। তার মানে R3 আমরা জানি কি যে Q ইনটু L3, তাহলে Q এর মান জানি, Q এর মান বসাই দিলাম। L3 মানটাও কিন্তু আমরা অলরেডি জানি, কারণ আমরা বলে দিছি আগে যে আমরা এই ফুল যে লং লেগ জুড়ে আমরা ওয়েল্ডিং করব, তো আমরা L3 মানটাও জানি। এবং তোমার হচ্ছে ডিসটেন্সটা এখান থেকে এই ডিসটেন্স সেটা কত হবে কেন বুঝবো, কারণ এখানে তোমরা দেখো ওয়েল্ডিংটা টোটালি একটা রেক্টেঙ্গেল, তার মানে কি এই টোটাল লেন্থের ঠিক হাফই হবে তোমার এটা সিজি। তার মানে এই যে R3 যে রেজিস্ট্যান্স কাজ করবে সেটা কাজ করবে মেইনলি এই টোটাল L3 ডিসটেন্সের ঠিক অর্ধেক ডিসটেন্স। তার মানে এই যে তোমার মোমেন্ট আর্ম যেটা যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা কত হবে, সেটা হবে তোমার যে 76/2, এটা তোমার হচ্ছে ডিসটেন্সটা। তো সেটা এখানে লিখলাম যে তোমার ডিসটেন্স হচ্ছে তোমার 76/2। তাহলে কি হয়ে গেল, এটা তোমার হচ্ছে R3 স্যার এটা এটা আরেকবার বলেন স্যার, 76/2 এটা কেন করলেন? আচ্ছা তোমার যেটা হচ্ছে ধরো আমি এইভাবে বললাম, ধরো এরকম টাইপের অন্যটা ফিগার এরকম বললাম, ঠিক আছে? ধরো আমি এই পয়েন্টে মোমেন্ট নিলাম, ঠিক আছে? তখন এখন এটা রেক্টেঙ্গেল, তাই না? তো রেক্টেঙ্গেলের সিজি কাজ করে কোথায়, ঠিক মাঝে না? স্যার সিজি তে স্যার ওই তো সিজি বোঝা যাচ্ছে কোথায় না। হবে, মাঝে কাজ করবে। মাঝে, যদি ইয়েস স্যার। তোমার এটা হয় টোটাল যদি হয় L3 হয় তাহলে কি হবে, তাহলে আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নেই তো তোমার কি হবে যে এই যে ডিসটেন্সটা কি হবে L3/2 হবে না? জি স্যার। বুঝতে পারলে এখন? ওকে তাহলে আমার এখানে টোটাল মানটা ছিল কি L3 ছিল, তাহলে এটা কি হবে L3/2, দ্যাট মিন্স 76/2। জি স্যার। বুঝতে পারলা? বুঝতে পারছি, জি স্যার। আচ্ছা তাহলে কি হলো, তাহলে আমার এখানে চলে আসলো ডিসটেন্সটা যে তোমার যে এটা এইটুকু এখান থেকে এই পর্যন্ত তোমার হচ্ছে গিয়ে R3 রেজিস্ট্যান্সটা, আর এটা তোমার হচ্ছে ডিসটেন্সটা যে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দিস পয়েন্ট। তাহলে আমার ফোর্স ইনটু ডিসটেন্স করলাম, করার পরে আমার কি আসলো যে আমার মানে আসলো ইজ ইকুয়াল টু 0, আর কোনো ফোর্স নাই, ইজ ইকুয়াল টু 0। এবং এটা নেগেটিভ কারণ লিখলাম কারণ তোমার হচ্ছে গিয়ে এই পয়েন্ট সাপেক্ষে এই যে তোমার রিঅ্যাকশনটা সেটা কি হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, দ্যাটস ওয়াই আমি এখানে মাইনাস লিখলাম। তাহলে দেখো এখানে এই ইকুয়েশনের মধ্যে ইজ ইকুয়াল টু 0, এই যে ইকুয়েশনের মধ্যে সবকিছু আমার নোন, শুধুমাত্র আমার এইখানকার L1 টা আমার আননোন। তাহলে কি হবে, সব আমি প্লাস মাইনাস করে ক্যালকুলেশন করে কি করব, এখান থেকে আমি L1 টা ইজিলি পেয়ে যাব এবং সেই L1 মান কত আসছে দেখি আমরা। L1 এর মান আসছে আমার যে 76.2 মিলিমিটার। তো বুঝতেই পারতেছো যখন আমার ওয়েল্ডিং এট টু সাইড ছিল তখন আমার L1 কত ছিল যে আমার ছিল 114.2 ছিল। আর যখন আমি ওয়েল্ডিং এর 3 সাইড দিলাম দ্যাট মিন্স এই লেন যখন আমি এক্সট্রা অ্যাড করলাম তখন দেখা যাচ্ছে যে আমার L1 কত আসছে যে 76.2। তাহলে কি প্রমাণ পাওয়া গেছে যে আমার এক্সট্রা ওয়েল্ডিং অ্যাড করার ফলে লেন যে কমে যাবে, পাওয়া গেছে জি প্রমাণটা? স্যার। তো বুঝতে পারছো তোমার যে আমি এক্সট্রা যেহেতু লেন অ্যাড করলাম ওয়েল্ডিং এ, তার মানে কি এও যেহেতু ওয়েল্ডিং এ কিছু রেজিস্ট্যান্স শেয়ার করবে, মানে এখানকার লোডটা সে তো কিছু রেজিস্ট্যান্স দিবে, দ্যাটস ওয়াই তোমার এখানে মানটা কমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সিমিলারলি এখন এখানে তোমার হচ্ছে গিয়ে বাকি কাজটা করছে যে তোমার এখন আমাকে L2 বের করতে হবে। তার মানে তোমার যে এই কাজটা যে তোমার হচ্ছে গিয়ে আমি এখানে রাখলাম যে আমি এখন যেহেতু আমার L2 বের করতে হবে, এই মানটা বের করতে হবে, তাহলে আমি কি করলাম আমি এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। তাহলে তোমার কি হবে যে আবারও সেম জিনিস যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে কি হলো ফার্স্টে তোমার হচ্ছে এই ফোর্সটা লিখলাম যে 181 ইনটু কিলোমিটার হওয়ার কারণে 10^3 লিখলাম ইনটু ডিসটেন্স, আমার ডিসটেন্স দেওয়া ছিল যে 26.9 লিখলাম এবং সেটা কি ছিল এই পয়েন্ট সাপেক্ষে এই ফোর্সটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, দ্যাটস আমি ফার্স্টে
নেগেটিভ সাইন দিলাম। প্লাস তোমার হচ্ছে গিয়ে এখানে কি আছে, এখানে তোমার হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ এখানে R2 আছে, R2 মানে তোমার হচ্ছে গিয়ে Q ইনটু L2। তাহলে Q এর মান তো জানো এখানে দেওয়াই আছে Q এর মানটা, L2 আমি জানি না, L2 করে রাখলাম, ইনটু তোমার হচ্ছে ডিসটেন্সটা, যে R2 থেকে তোমার এই মানে এই পয়েন্ট থেকে R2 পর্যন্ত টোটাল ডিসটেন্স আমার ছিল যে 76 মিলিমিটার, সেটা আমি লিখলাম, ঠিক আছে। এবং সেটা এই পাশাপাশি কি ক্লকওয়াইজ যাচ্ছে, এর জন্য প্লাস প্লাস সাইন দিলাম। তারপর তোমার কি, যে এখানে তোমার হচ্ছে কি আরেকটা তোমার রেজিস্ট্যান্স R3, সেটা তোমার কি হবে, R3 মানে তোমার হচ্ছে Q ইনটু L3, Q এর মান জানি, L3 মান আমরা জানি যে L3 তোমার টোটাল ডিসটেন্সটা লং লেগের মানটা যে 76। এবং আগের মতো সেম জিনিস, যেখানে তোমার এই সিজি কাজ করবে, এখান থেকে এই যে এই পর্যন্ত ডিসটেন্সটা কি হবে, যে L3 এর অর্ধেক, তাই না? টোটাল যদি এটা L3 হয় তাহলে কি হবে, এটা তো রেক্টেঙ্গুলার, তাই না? তার মানে এটা অর্ধেক কাজ করবে সিজিটা, তার মানে এই ডিসটেন্স তোমার হবে যে 76/2, সেটা আমি লিখলাম। এবং এখানেও সেম জিনিস, যেখানে আমরা ভুল লেখা ঠিক করে দিই, এটা তোমার হচ্ছে যে এই পয়েন্ট সাপেক্ষে এই রেজিস্ট্যান্সটা কি হচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে, এবং ক্লকওয়াইজ হলে প্লাস হবে, দ্যাটস ওয়াই এখানে কি করতে হবে, এখানে প্লাস সাইন দিতে হবে। তোমাদের হয়তো এখানে ভুল লেখা ছিল, এটা ঠিক করে নিও। যদিও মান মনে হয় ঠিক আছে, আমি তারপর চেক করে দেখবো যে এটা কিন্তু আসলে প্লাস হবে, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো সব ইকুয়েশনের মধ্যে শুধুমাত্র আমার L2 টা আননোন, আর বাকি সবকিছু আমার নোন। তাহলে এখান থেকে আমি ইজিলি L2 পেয়ে যাব, এবং সেই L2 মান আসে কত, যে আমার আসে 24.57 মিলিমিটার, ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে দেখো, যে এখনো যদি আমরা কম্পেয়ার করে দেখি, যে আমার আগে মান ছিল 62.57 মিলিমিটার, আর এখন আমার কত আসছে, এখন আমার আসছে 24.57। তার মানে এই যে নতুন করে আমি এক্সট্রা যে ওয়েল্ডিং করলাম এখানে লং লেগে, এটা অ্যাড করার ফলে আমার কি যাচ্ছে, মানটা কিন্তু আরো কমে যাচ্ছে, ঠিক আছে, 24.57। আর লাস্টে তোমার অবশ্যই এই এলসি মানটা লিখতে হবে, যেহেতু আমার তিনটা লেন্থে চাওয়া হচ্ছে, তো এইভাবে লিখবা। যে তোমরা বুঝতেছো জিনিসটা, মানে 76, কিন্তু এটা কিন্তু উল্লেখ করতে হবে যে এলসি মানটা এত, এটা যদি না উল্লেখ করতে তাহলে কিন্তু নাম্বার কেটে দিব, এটা কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে আমার তিনটা লেন্থ কি কি হলো, তিনটা লেন্থ, একটা L1 যে 76.2 মিলিমিটার, L2 তোমার হচ্ছে 24.57 মিলিমিটার, আর আমার L3 আসলো যে 76 মিলিমিটার, ঠিক আছে। তো অবশ্যই কোয়েশ্চেনের মধ্যে যখন অঙ্ক পাবা, তখন খেয়াল রাখবা, যদি এরকম কনসেন্ট্রিক অঙ্ক পাও ওয়েল্ডিং ক্ষেত্রে, তখন খেয়াল রাখবা যে আমি কি কোথাও ওয়েল্ডিং এট থ্রি সাইড উল্লেখ করছে কিনা। যদি ওয়েল্ডিং এট থ্রি সাইড উল্লেখ করি, এবং কেউ যদি সেটা ইগনোর করে এভাবে অঙ্ক করে যাও, টু সাইডের অঙ্ক করে যাও, সেক্ষেত্রে কি হবে, শুধুমাত্র এই পার্ট ঠিক আছে, যে কিউ বের করা ঠিক আছে, বাকি এই পার্ট সম্পূর্ণ ভুল। তার মানে এই কিউ করার জন্য নাম্বার পাবা, পার্সিয়াল নাম্বার হয়তো 1 পাবা বা হয়তো 0.5 পাবা, আর বাকি যে মেইন কাজ, এটার জন্য কোনো নাম্বার পাচ্ছ না। তো খেয়াল রাখবা, কোশ্চেনে খেয়াল রাখবা যে ওয়েল্ডিং এট থ্রি সাইড কথাটা কিন্তু উল্লেখ আছে কি নাই। যদি না থাকে, দেন সিম্পলি টু সাইডে করে যাবা, যা অ্যান্সার সেটাই। কিন্তু যদি তুমি থ্রি সাইডে আসার পরও যদি তুমি এভাবে না করে ওভাবে করতে যাও, তাহলে কিন্তু অঙ্কটা পুরোটাই ভুল। শুধুমাত্র কিউ করার জন্য নাম্বার পাবা, বাকি সম্পূর্ণ কিন্তু নাম্বার পাবা না। বুঝা গেছে সবার? বুঝতে পারলে সবাই, নাকি বুঝতে পারো নাই? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে কনসেন্ট্রিক অঙ্কগুলা, দ্যাট মিনস আমার সিজি বরাবর লোডের অঙ্ক এখানে শেষ। নেক্সট এর কাজ হচ্ছে আমার সবচেয়ে ডিফিকাল্ট অঙ্ক, ইসেন্ট্রিক অঙ্ক, ঠিক আছে, ইসেন্ট্রিক্যাল যে ওয়েল্ডিং পার্ট সেটার অঙ্ক, ঠিক আছে। এটা থিওরিটা জাস্ট বুঝাবো, এবং থিওরি বোঝানোর পর আমি নেক্সট উইকে এটার ম্যাথ বোঝাবো, ঠিক আছে। তো তোমাদের ক্লাস শেষ কি 2:40 না? জি তোমাদের স্যার। এই ক্লাসটা শেষ 2:40, ঠিক আছে, হ্যাঁ সময় আছে। তারপর আমি বুঝাই, এটা আসলে থিওরিটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে। এটা ওই বোল্টিং এর ইসেন্ট্রিক যে ম্যাথ গুলো ছিল ওটার মতনই বেসিক, জাস্ট জিনিসটা একটু এক্সপ্লেইন করি, ঠিক আছে। ধরো এটা কিন্তু ইসেন্ট্রিক্যালি লোডেড ওয়েল্ডিং কানেকশন, আমার কিন্তু একদম শুরুতে কি ছিল, আমার শুরু ছিল কনসেন্ট্রিক্যালি লোডেড ওয়েল্ডিং কানেকশন। তো কনসেন্ট্রিক্যালি লোডেড কানেকশনের ক্ষেত্রে ধরো শুধুমাত্র লেন্থ বেক করলে অঙ্ক শেষ, কিন্তু ইসেন্ট্রিক্যালি ক্ষেত্রে কিন্তু একটু অন্য ধরনের অঙ্ক। যে আগের অঙ্কটা কি ছিল, আমার শুধুমাত্র এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, যে ফোর্সের ঠিক প্যারালাল এবং অপোজিট দিকে আমাকে কি করতে হবে, এটা রেজিস্ট করতে হবে, দ্যাটস ইট। কিন্তু এই ক্ষেত্রে ইসেন্ট্রিক এর ক্ষেত্রে কি হচ্ছে, যে আমার ফোর্সটা, যে তোমার এক্সটার্নাল যে ফোর্সটা, সেটা কিন্তু সিজি বরাবর নাই, সিজি থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে আছে, ঠিক আছে। তো একটা সার্টেন ডিস্টেন্স দূরে থাকার কারণে কি হচ্ছে, এখানে তোমার এক্সট্রা একটা টর্শনাল মোমেন্ট অ্যাপ্লাই হচ্ছে। তার মানে আমার তখন কি করতে হবে, ওয়েল্ডিং কে ওই ডাইরেক্ট রেজিস্ট্যান্স দিতে হবে আগের অঙ্কগুলোর মতো, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে টর্শন এক্সট্রা যে জেনারেট হচ্ছে, সেই টর্শন কি করতে হবে, সেই টর্শনকেও তোমার রেজিস্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এখন অঙ্কটা বুঝি, যে এখানে ফিগারের মধ্যে আসলে অনেক কিছু এক্সপ্লেইন করা, এত কিছু দেওয়া থাকবে না, আমাদের শুধুমাত্র এরকম দেওয়া থাকবে যে এরকম একটা প্লেট, এই ওয়েল্ডিং আর এই তোমার হচ্ছে লোড, দ্যাটস ইট। আর কিছু কিন্তু বলা থাকবে না।
তোমাদের কিন্তু এই ফিগারটা নিজেদের আঁকতে হবে। তো কেমনে আঁকলাম সেটা একটু এক্সপ্লেইন করি। সেটা তোমার হচ্ছে যেটা যে এই যে পি ফোর্স সেটা তোমার ইনক্লাইন থাকতে পারে, হয়তো হরিজন্টাল বা ভার্টিক্যাল থাকতে পারে। তো যাই হোক, যদি ইনক্লাইন থাকে সেক্ষেত্রে আমি একটা অ্যাঙ্গেল দিয়ে দিব। তো অ্যাঙ্গেল দিলে তুমি পি এক্স এবং পি ওয়াই ইজিলি বের করতে পারবা, যে তোমার ওই যে পি কস থিটা পি সাইন থিটা ওই রুলস অনুযায়ী তোমরা এটা ইজিলি বের করতে পারবা। ঠিক আছে? তো পি এক্স এবং পি ওয়াই আমার হয়তো বের হয়ে গেল। দেন তোমার হচ্ছে যে এই যে ওয়েল্ডিং যেগুলো আছে, এই যে ওয়েল্ডিং এখানে একটা আছে এবং এখানে একটা আছে, আমার কি করতে হবে যে এই যে ওয়েল্ডিং, এই ওয়েল্ডিং অ্যারেঞ্জমেন্টের সিজি বের করতে হবে। টোটাল সিজি যেটা, যে এই ওয়েল্ডিং এর কারণে আমরা যেমন আগে যেমন বোল্টিং অঙ্ক করে আসছিলাম, ওই বোল্টিং এ যখন বের করছিলাম টোটাল অ্যারেঞ্জমেন্টের সিজি, এখানে কিন্তু কাইন্ড অফ সেম থিং, যে এখানে ওয়েল্ডিং অ্যারেঞ্জমেন্টের সিজি বের করতে হবে। আমরা কিন্তু টোটাল ব্লকের সিজি না, এই যে স্টিলের প্লেট, এই স্টিলের প্লেটের সিজি কিন্তু চাওয়া হচ্ছে না। চাওয়া হচ্ছে যে এখানে যে ওয়েল্ডিং করলাম, এখানে যে ওয়েল্ডিং করলাম, এই দুটো ওয়েল্ডিং করার ফলে যে সিজিটা সেটা কোথায় সেটা চাওয়া হচ্ছে। ঠিক আছে? তো ওয়েল্ডিং অ্যারেঞ্জমেন্টের সিজি কেমনে বের করতে হয় সেটা তো ফর্মুলা এখানে দেওয়া আছে। আমি একটু এক্সপ্লেইন করি। তোমরা যেমন আগে যেমন শিখে আসছিল যে যখন তোমরা 1 2 তে ছিলা, তখন তোমরা যে মেকানিক্সে শিখে আসছো ওরকম টাইপের ফর্মুলা, যে এক্স বার এবং ওয়াই বার, দ্যাট মিনস আমাকে যেটা হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট বেস ধরে নিতে হবে, হয়তো এইভাবে অথবা এইভাবে একটা বেস ধরে নিতে হবে। সেই বেস সাপেক্ষে আমাকে হয়তো ওই যে এক্স বার এবং ওয়াই বার বের করতে হবে। সেটার ফর্মুলা দেওয়াই আছে, যে সামেশন অফ এল এক্স ডিভাইড বাই সামেশন অফ এল। তোমরা যেটা আগে করে আসছিলা, যে আগে করে আসলে তোমরা হচ্ছে এরকম টাইপের ছিল যে স্যার আহ সেন্ট্রয়েডের ম্যাথ গুলো আর কি। হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রয়েডের যে ম্যাথ গুলো ছিল আর কি, আগে করে আসলে এরকম টাইপের যে A1 X1 A2 X2 এরকম টাইপের ছিল। কিন্তু এখানে কিন্তু লেন্থ, ঠিক আছে, এখানে কিন্তু লেন্থের সাপেক্ষে, কারণ আমরা যেটা বের করতেছি, আমরা কিন্তু যখন বের করবো আমরা কিন্তু ওই যে কিউ বের করতেছি, কিউ, এই যে কিউ, তাই না? আমরা মেইনলি কিন্তু কিউ বের করবো। তো কিউ কি ছিল, ওয়েল্ডিংটা ছিল কিন্তু পার মিলিমিটারে কত সেটা, তাই না? তো এই জন্য তো যেটা হচ্ছে আমরা কিন্তু এখানে আসলে ওয়েল্ডিং এর যে থিকনেসটা, আমরা কিন্তু থিকনেসটা আপাতত ধরে নেবো যে তোমার যে থিকনেস নাই বা জিরো ধরে নিবো আর কি। থিকনেসটা মানে থিকনেসটা আসলে খুবই ছোট, তো এই জন্য তোমার হচ্ছে ইগনোর করা হচ্ছে। মেইনলি ধরে নিবো যে এখানে একটা লেন্থের ওয়েল্ডিং আছে, তো সেই লেন্থের যে থিকনেসটা সেটা আমরা কাউন্ট করবো না। তার মানে এই যে সিজিটা, এইটুক ওয়েল্ডিং এর যে সিজি, সেই সিজিটা আসলে তোমার এই পয়েন্টে না ধরে আমরা ধরে নিব আসলে এই পয়েন্টে। তার মানে এখানে যে ওয়েল্ডিংটা আছে, আমরা ওয়েল্ডিংটাকে আসলে বুঝবো একটা লেন্থের মাধ্যমে, কোনো এরিয়ার মাধ্যমে না। ঠিক আছে? তো যেটা তোমার হচ্ছে, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের যে সিজিটা হবে, আমরা সেন্টার যে ম্যাথ যেভাবে করে আসছিলাম সেভাবে আসবে, যে L1 X1 L2 X2 ডিভাইড বাই ওই যে সামেশন অফ L1 প্লাস L2, এভাবে করে আমরা মান বের করব। তো এখানে যে ফর্মুলা লেখা, সেই ফর্মুলাটা কিন্তু শুধুমাত্র এই ফিগারের জন্য। এখানে তোমার দুইটা লেন্থের ওয়েল্ডিং ছিল, দ্যাটস ওয়াই এখানে তোমার দুইটা লেন্থ আসছে। যদি এমন হতো যে সাপোজ এখানে তিনটা ওয়েল্ডিং করা, এখানে হয়তো একটা ওয়েল্ডিং করা, তখন কি হতো, তোমার তিনটা এরকম আরেকটা আসতো, যে L3 X3 ডিভাইড বাই L1 প্লাস L2 প্লাস L3 এরকম টাইপের আসতো। তো আপাতত এই ফিগারের মধ্যে যেহেতু তোমার ওয়েল্ডিং দুই সাইডে, দ্যাটস ওয়াই এখানে তোমার এই L1 এবং L2 আকারে আসছে। ঠিক আছে? তো যেটা হচ্ছে এখানে দেখো যে এক্স এবং ওয়াই উল্লেখ করা। তো এই এক্স এবং ওয়াই কি বোঝাচ্ছে সেটা একটু বুঝাই, যে আমার এই যে ওয়েল্ডিংটা যেটা, মানে আগে তোমরা যেটা করে আসছিলে ওইভাবেই, তোমরা যেটা ওই যে সিজি বের করা যেটা শিখে আসছিলা, যে এরকম টাইপের ছিল, যে তোমার হয়তো একটা এল শেপের যে শেপের ছিল, যে এরকম টাইপের, যেটা সিজি কোথায় হবে, তো এটার যে সিজি আসলে এই জায়গায়, এটা সিজি এই জায়গায়, টোটালটা আসলে কত হবে, যে সেটা হয়তো এরকম কোন একটা জায়গায় আসবে। মানে আগে যেভাবে সেন্টার বের করে আসছো মেকানিক্স এর মধ্যে, ঠিক সেম লজিকই এখানে ইউজ করতে হবে, যে আমার এটার সিজি কোথায় সেটা লোকেট করতে হবে, এটা সিজি কোথায় সেটা লোকেট করতে হবে, এবং এটার সাপেক্ষে আমি যে ধরো X1 Y1 কত সেটা বের করতে হবে। তো এখানেও কিন্তু কাইন্ড অফ সেম থিং, যে আমার দেখতে হবে যে উপরের যে ওয়েল্ডিংটা সেটার ওয়েল্ডিং এর সিজি কোথায়। তো ধরলাম যে উপরে যে ওয়েল্ডিংটা সেটা লেন্থ হচ্ছে কি L1, তো সেটা কি হবে, যে ঠিক L1/2 যে ডিসটেন্সটা, দ্যাট মিনস এটা ঠিক মাঝ বরাবর সেটা কাজ করবে তোমার হচ্ছে গিয়ে CG1, যেটা এটা বললাম ওয়েল্ডিং 1, লেন্থ দিলাম L1, এই জন্য নামও দিচ্ছি আমি সিজিটার যে CG1। আবার ধরো আমি এটা বললাম যে সাপোজ ওয়েল্ডিং 2, দ্যাট মিনস এটা লেন্থ হচ্ছে L2 এবং সিজি হবে ঠিক মাঝখানে, যে L2/2 ডিসটেন্সে, সেটা তোমার হচ্ছে গিয়ে CG2। ঠিক আছে? যে এটার CG1, এটা সিজি তোমার CG2। তো এখানে তোমার যে এক্স এবং ওয়াই সেটা মিনস তোমার হচ্ছে গিয়ে যে এই সিজি থেকে এই সিজি পর্যন্ত তোমার যে ডিসটেন্সটা, বা এই সিজি থেকে তোমার ওই সিজি পর্যন্ত ডিসটেন্সটা, সেটা তোমার হচ্ছে মেইনলি যে ওই যে X1 এবং X2। ঠিক আছে? যেমন যদি আমি বলি, যে তোমরা অলরেডি জিনিসটা জানো, যদি আমি বলি সাপোজ যে এইটা তোমার হচ্ছে গিয়ে বেস, ঠিক আছে, এটা তোমার হচ্ছে বেস ধরে নিলাম আমরা, যে এটা সাপেক্ষে আমরা হয়তো এক্স বার বের করবো। সরি, এটা তোমার বেস যদি এটা হয় তাহলে ওয়াই বার বের হবে।
মানে যদি এভাবে বলি আর কি, যে এটার সাপেক্ষে আমি হয়তো আমি এক্স বার বের করবো, তাহলে কি হবে আমার এই এই পজিশন থেকে এটা তোমার হচ্ছে গিয়ে হবে x1, তাই না? যেহেতু এটা তোমার হচ্ছে গিয়ে এই পয়েন্টটা ছিল, এটা তো হবে x1, এটাও তোমার হবে হচ্ছে গিয়ে x2, তাই না? এভাবে আমার বের হবে। আবার আমি যদি বলি এটা বেস, তাহলে কি হবে এই পয়েন্ট সাপেক্ষে এই পয়েন্টটা, তার মানে 0 হচ্ছে y1। আবার তোমার এটার সাপেক্ষে এটা তোমার এই পর্যন্ত তোমার এটা তো y2 হবে যেহেতু 2 পয়েন্ট। আর এটা তোমার হবে টোটাল y1 এখান থেকে এই পয়েন্ট সাপেক্ষে, মানে তুমি যেখানে বেস ধরবা সেটা সাপেক্ষে তোমার হচ্ছে গিয়ে ওই x1 গুলা বা y11 y12 এরকম বের হবে কি। তো সেটা কাজ করার পরে তোমার দেখবা যে আলটিমেটলি যে x বার এবং y বার আসবে। তো সেই x বার এবং y বার তোমার দেখবা যে আসলে কোন জায়গায় তোমার মানে ইন্টারপ্রেট করতেছে, তো সেটা তোমার হচ্ছে টোটাল সিজি। তো এভাবে কাজ করার পরে এই এক্স বার এবং ওয়াই বার আপাতত এই ফিগারের জন্য যেটা বোঝা সুবিধা, যেহেতু তোমার এখানে L1 এবং L2 এর মান সেম সেম এবং দুটা কি একই ঠিক লম্বালম্বি বরাবর আছে, যে তোমার একদমই পারফেক্টলি এখানে যেরকম শেপে আছে এখানে সেম শেপে, তার মানে কি হবে সিজিটা মাঝখানে কাজ করবে। এমন এখানে আমরা বুঝতেই পারতেছি। তো এখানে কষ্ট করে এরকম করে বের করার কোনো প্রয়োজন নাই। যখন সাপোজ ফিগারটা হবে অনেকটা এরকম টাইপের, যে সাপোজ বললাম যে এরকম টাইপের ফিগার, যে এখানে একটা ওয়েল্ডিং আছে, এখানে ওয়েল্ডিং এখানে ওয়েল্ডিং, তখন হয়তো বুঝলাম যে মাঝখানে কাজ করবে, কিন্তু মাঝখানে আসলে কোন জায়গায়, এখানে হবে নাকি এখানে হবে নাকি এখানে হবে নাকি এখানে হবে বুঝতে পারতেছি না। তখন হয়তো আমাকে হয়তো এভাবে ক্যালকুলেশন করে হয়তো বের করতে হবে, যে তোমার এক্স বা ওয়াই বার ক্যালকুলেশন করে দেখবো আসলে আমার যে এই টোটাল যে সিজিটা কোথায় হবে সেটা বের করতে হবে। যদি এরকম অঙ্ক থাকে যে দুইখানে তোমার ওয়েল্ডিং সেম সেম, আমি মানও জানি, তখন কষ্ট করে আমার এক্স বা ওয়াই বার বের করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি বুঝতেই পারতেছি তোমার যেটা আসলে 200 এর ঠিক মাঝখানে যে 100 মিলিমিটার ডিস্টেন্সে কিন্তু এই সিজি কাজ করবে। তা আমি কথাটা কি বললাম সেটা কি সবাই বুঝতে পারছো? আমি জি কি স্যার। কথাটা বললাম? যদি আমার সিজি আমি বুঝতে পারি কোথায় হবে, তাহলে আমার কষ্ট করে বের করার প্রয়োজন নাই। আর যদি আমি না বুঝতে পারি সেক্ষেত্রে আমি বের করব। ঠিক আছে? ধরো সাপোজ এরকম বললাম যে তোমার এরকম টাইপের বললাম যে আ আমি বললাম এখানে একটা ওয়েল্ডিং, তোমার হচ্ছে গিয়ে এখানে একটা ওয়েল্ডিং। তখন হয়তো তুমি বুঝতে পারতেছ না যে আসলে যে সিজি আসলে মাঝখানে কোন জায়গায় কাজ করবে। কিন্তু ধরো বললাম যে এখানকার লেন্থ আর এখানকার লেন্থ সেম সেম না। তো আসলে কোন জায়গায় হবে এটা ধরো ওভাবে বোঝা যাচ্ছে না। তখন হয়তো তোমাকে যে হবে করে এক্স বার ওয়াই বার, এখানে তোমার ওয়াই বার বের করার কোনো প্রয়োজন নাই, যেহেতু তোমার থিকনেসটা মানে সেম সেম। তারপর তুমি চাইলে বের করতে পারো। তখন তোমার হচ্ছে যে এক্স বা ওয়াই বার করে হয়তো কোন জায়গায় হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তো যাই হোক, এটা তোমার ছিল যে মানে ওই যে সিজিটা লোকেট করা, এটা একটা পার্ট। তো তার মানে এখানকার এক্স ওয়াই জিনিসটা কি, যে তোমার এই পার্টিকুলার ওয়েল্ডিং এর সিজি থেকে টোটাল সিজি পর্যন্ত যে ডিসটেন্স সেটা মেনলি তোমার হচ্ছে এই যে এক্স এবং ওয়াই যেগুলা সেগুলা সেগুলা মেনলি এখানে বলা হচ্ছে। তো এটা একটা পার্ট পেয়ে গেলাম। এরপরে কাজ হচ্ছে আমার যে এখন যেটা হচ্ছে আমার যে ওয়েল্ডিং এর এক্স মানে একদম এক্সটেন্ডেড যে পয়েন্ট গুলা, সেই পয়েন্ট সাপেক্ষে আমাকে কি করতে হবে, আমাকে রেজিস্ট্যান্স দিতে হবে। আগে যেমন আমার পার্টিকুলার বোল্ট ছিল, যে বোল্ট গুলার যে ওই বোল্টের মানে সেন্টারে আমরা হয়তো রেজিস্ট্যান্স দিতাম, তো এখানে তো ওয়েল্ডিং একটা সার্টেন লেন জুড়ে আছে। তো মেনলি যেটা আমরা করবো ওয়েল্ডিং এর ঠিক একদম এক্সটেরিয়র যে এজ পয়েন্টটা, সেই পয়েন্টটা কিভাবে রেজিস্ট্যান্স দিবে সেটা আমরা বের করবো। ধরে নিলাম আমরা 4টা পয়েন্ট ধরে নিই, তাহলে এখানে ওয়েল্ডিং একটা, এখানে 2টা পয়েন্ট আসবে, এবং এখানে একটা ওয়েল্ডিং, এখানে তোমার 2টা পয়েন্ট আসবে। নাম দিলাম সাপোজ এটা এ, এটা বি, এটার নাম দিলাম সি, এটা তোমার নাম দিলাম ডি। ঠিক আছে? এখন যেটা হচ্ছে তোমার যে ফার্স্টে আমরা ডাইরেক্ট দেখি যে রেজিস্ট্যান্স কত আসে। তো আমার পি ফোর্সটা ছিল এই দিক বরাবর ছিল, এবং সেটা তোমার ছিল কি এদিকে অ্যারো দেওয়া ছিল। তাহলে কি হবে যে আমার পি যেহেতু এদিকে ছিল, তাহলে আমার প্রত্যেকটা এজ পয়েন্ট যে ছিল, যে এ বি এবং সি ডি ওয়েল্ডিং এর যে এজ পয়েন্ট গুলা, এই পয়েন্ট গুলো কি করবে ঠিক এটার মানে ঠিক এটার প্যারালালি অপোজিট দিকে কি করবে, সে রেজিস্ট্যান্স দিবে। তাই না? যে তোমার এটা ডাইরেক্ট রেজিস্ট্যান্স, তাহলে কি হবে যে তাহলে আমার এই পি এর এগেইনস্টে কি হবে, এই যে এই পয়েন্টে ঠিক এটার প্যারালালি এবং ঠিক এটার অপোজিট ডিরেকশনে, তাহলে এইটা তোমার আসলো যে ডাইরেক্ট রেজিস্ট্যান্স ফ্রম এ, এখানে তোমার আসলো ডাইরেক্ট রেজিস্ট্যান্স ফ্রম বি, এখানে তোমার হচ্ছে গিয়ে সি, এবং এটা তোমার হচ্ছে গিয়ে ডি। তাহলে কি করলাম, এই চারটা তোমার হচ্ছে গিয়ে এই পি ফোর্সের ডাইরেক্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে? জাস্ট এটার ঠিক প্যারালালি এবং অপোজিট ডিরেকশনে আগের যে অঙ্কগুলো করলাম, যে কনসেন্ট্রিকের অঙ্কগুলো সেটার মতো করে, যেটার অপোজিট ডিরেকশনে রেজিস্ট্যান্স দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে এই পি ফোর্স তো আসলে সিজি তে যাচ্ছে না। যদি আমি এক্সটেন্ড করে দেখতে পাচ্ছি, এক্সটেন্ড করলে যে তোমার একটা এটা সিজি থেকে একটা সার্টেন ডিসটেন্স দূরে আছে, তার মানে সে একটা ইসেন্ট্রিসিটি মেইনটেইন করতেছে। তোমার যে সিজি থেকে এই পি ফোর্সটা পারপেন্ডিকুলার কত ডিসটেন্স আছে সেটা তোমার হচ্ছে ইসেন্ট্রিসিটি। তো যেহেতু তোমার যদি এমন হতো যে সাপোজ যে এই পি ফোর্সটা এই সিজি মধ্যেই আছে, যে সাপোজ বললাম যে এই দিকে লোডটা এবং সিজি যদি আমি এক্সটেন্ড করতাম হয়তো সিজি বরাবর যেত, তাহলে শুধুমাত্র এই যে রেজিস্ট্যান্স যেটা ডাইরেক্ট রেজিস্ট্যান্স সেটা বের করলে হয়ে যেত। তো যেহেতু এখানে একটা সার্টেন ইসেন্ট্রিসিটি মেইনটেইন হচ্ছে, তাহলে কি হবে এই পয়েন্ট সাপেক্ষে
এই পি ফোর্সটা একটা কি করবে, যে টি আসবে একটা টর্শনাল মোমেন্ট, সেটা তোমার হবে পি ইন্টু ই, যে এবং এই যে মোমেন্টটা সেটা কি হবে, ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে বলো তো এই পয়েন্ট সাপেক্ষে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হবে। যেহেতু আমার এখানে একটা ক্লকওয়াইজ টর্শনাল মোমেন্ট জেনারেট হচ্ছে, কি করতে হবে, এই চারটা পয়েন্টকে শুধুমাত্র ডাইরেক্ট রেজিস্ট্যান্স দিলেই হচ্ছে না, এই টর্শনের এগেইনস্টে আমাকে কি করতে হবে, টর্শনাল আমাকে রেজিস্ট্যান্স দিতে হবে। ঠিক আছে, তো সেটা আমরা কেমন দেবো সেটা একটু এক্সপ্লেইন করি। ধরো এই সবগুলো বুঝাই দিই আমি, এইগুলো বুঝাই দিলাম। তাহলে আমি এখন বুঝি আমরা যে টর্শনাল রেজিস্ট্যান্স আমাদের দিতে হবে। তো যেহেতু আমার এখানকার টর্শনাল মোমেন্টটা ছিল পি ইন্টু ই এবং সেটা ছিল ক্লকওয়াইজ, তার মানে আমাকে এই এজ পয়েন্টগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ টর্শনাল রেজিস্ট্যান্স দিতে হবে। তো সেটার জন্য কি করবো, আমরা চারটা পয়েন্ট থেকে টোটাল সিজি পর্যন্ত আমরা ডট লাইন আনবো। ধরো আমরা এ পয়েন্ট থেকে এ থেকে সিজি পর্যন্ত, বি থেকে সিজি পর্যন্ত, সবগুলো থেকে আমরা কি করলাম, এই সিজি পর্যন্ত ডট লাইনটা আনলাম। এখন আমরা যেটা করবো যে ঠিক ডট লাইনের উপরে পারপেন্ডিকুলার লাইন আঁকবো, সেটা তোমার হচ্ছে কি দেখতে হবে যে এবং সেটা কোন দিকে হয়, যে পারপেন্ডিকুলার যে রেজিস্ট্যান্স দিব সেটা তোমার হচ্ছে কোন দিকে দিলে সেটা তোমার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে সেটা দেখি আমরা। তো ধরো আমরা এই যে ডট লাইন দিলাম এ পয়েন্ট থেকে সিজি পর্যন্ত, তাহলে ডট লাইন এটা আসলো। এখন এটার ঠিক কি করতে হবে, যে আমি লোডটা এমন ভাবে দিব যেন সেটা তোমার কি হয়, যেন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। এখন সেটা হতে পারে আইদার এই ডিরেকশনে অথবা হতে পারে এই ডিরেকশনে। তো কোন দিকে দিলে, এই পয়েন্ট সাপেক্ষে কোন দিকে দিলে সেটা তোমার কি হয় যে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কোন দিকে দিলে হবে, ডানে নাকি বামে বলো তো? লেফটে। লেফটে, বামে দিতে হবে। তার মানে আমার এই যে তোমার এই পার্টটা বাদ চলে যাচ্ছে, তার মানে শুধুমাত্র আমাকে এই পাশে দিলে আমার কি হচ্ছে, সেটা তোমার যে অ্যান্টি ক্লকওয়াইজ রেজিস্ট্যান্স দিচ্ছে। একটা আমরা পেয়ে গেলাম। সিমিলারলি বি বেক করি, তাহলে বি থেকে আমরা ডট লাইন টানলাম, এখানে সেম জিনিসটা আমরা এখানে দিতে পারতাম, এখানে দিতে পারতাম। যেদিকে দিলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেদিকে দিব আমরা। তো সেদিকে দিলাম আমরা, এদিকে দিলাম, এদিকে দিলে তোমার এই পয়েন্ট সাপেক্ষে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে আমরা এদিকে পেয়ে গেলাম বি পয়েন্টে। সিমিলারলি সি পয়েন্টে সেম জিনিস, যে ডট লাইন এটা তোমার এদিকে হতে পারতো, এদিকে হতে পারতো। যেদিকে দিলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেদিকে দিলাম, দ্যাট মিন্স এদিকে দিলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে সেদিকে দিলাম আমরা। এবং সিমিলারলি ডিও সেম জিনিস, ডট লাইন টানার পরে এখানে দিতে পারতাম, এখানে দিতে পারতাম, যেদিকে দিলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেই দিকে দিলাম, তোমার চলে আসলো। তাহলে দেখো চারটা পয়েন্টের মধ্যেই আমি কি করলাম, লাল যেগুলো ছিল তোমার ডাইরেক্ট রেজিস্ট্যান্স এবং নীল তোমার হচ্ছে টর্শনাল রেজিস্ট্যান্স। এখন আমাকে বুঝতে হবে যে কোনটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল। ক্রিটিক্যালটা কেন বুঝবো, আমার দুটা জাজমেন্টের ভিত্তিতে বুঝতে পারবো। যে ফার্স্ট জাজমেন্ট, ডিস্টেন্স বেশি কোনটার, যে সিজি থেকে এ বি সি ডি এই চারটার মধ্যে সবচেয়ে দূরে কে আছে, সেটা ফার্স্ট জাজমেন্ট। ঠিক আছে, সেকেন্ড জাজমেন্ট, যেটার মধ্যে তোমার অ্যাঙ্গেল, এই যে তোমার যে ডবল যে রেজিস্ট্যান্স, যেটা টর্শনাল রেজিস্ট্যান্স এবং তোমার ডাইরেক্ট রেজিস্ট্যান্স, এইগুলোর মধ্যে অ্যাঙ্গেল যার মিনিমাম, এটা কিন্তু অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেল যার মিনিমাম। তো এই দুই জাজমেন্টের ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা ক্রিটিক্যাল। তো দেখি আমরা ফার্স্টে আসি, আমরা ফার্স্ট জাজমেন্টের ডিসটেন্স দেখতে পাচ্ছ, সিজি থেকে তোমার এ বি সি ডি চারটা কি সেম ডিসটেন্সে আছে, সবগুলো তোমার সেম ডিসটেন্স। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম না আসলে কোনটা বেশি ক্রিটিক্যাল। সেকেন্ড জাজমেন্টে আসি আমরা, যে দেখি কোনটার অ্যাঙ্গেল মিনিমাম। দেখতে পাচ্ছ এটার অ্যাঙ্গেল বলতে গেলে ক্লোজ টু 180, এটার অ্যাঙ্গেল তোমার মোটামুটি যে ক্লোজ টু 90, এটার অ্যাঙ্গেল তোমার হয়তো 90 মতো কাছাকাছি, এটার অ্যাঙ্গেল তোমার হচ্ছে কত, ক্লোজ টু 0 বা হয়তো 1 ডিগ্রি বা 2 ডিগ্রি। তার মানে সবচেয়ে মিনিমাম অ্যাঙ্গেল এই জায়গায়। তার মানে বুঝতে পারলাম যে আসলে ওয়েল্ডিং এর মধ্যে সবচেয়ে বেশি তোমার ক্রিটিক্যাল পয়েন্ট যেটা আগে ছিড়বে সেটা তোমার হচ্ছে কোন পয়েন্ট, সেটা তোমার হচ্ছে ডি পয়েন্ট। তাহলে আমরা কি করলাম, আমরা ওয়েল্ডিং এর এই যে তোমার ডাইরেক্ট রেজিস্ট্যান্স এবং টর্শনাল রেজিস্ট্যান্সের মাধ্যমে বুঝতে পারলাম যে চারটা পয়েন্টের মধ্যে যেই পয়েন্টটা সবার আগে ফেল করবে সেই পয়েন্ট হচ্ছে তোমার ডি পয়েন্টটা। তো সবাই কি বুঝতে পারলাম কেন বের করলাম জিনিসটা? জি স্যার। আচ্ছা, না বুঝতে পারলে সমস্যা নাই। লাস্টের হ্যাঁ, ডি বলো। অ্যাঙ্গেলটা একটু আরেকবার বলেন। অ্যাঙ্গেলটা আবার বলি, যে তোমার হচ্ছে এই যে আমি যে ওই যে লালটা এবং নীলটা, এটা কি বোঝা গেছে? জি স্যার, ওটা বুঝছি। আচ্ছা, এখন জাস্ট কিছু না, এদের মধ্যে আমাকে অ্যাঙ্গেল বের করতে হবে। যে এই যে যা আছে তোমার, এই যে তোমার দুই পাশে যে রেজিস্ট্যান্স যেগুলা, সেটার যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। তো দেখতে পাবা যে সবচেয়ে মিনিমাম যে অ্যাঙ্গেল, যেমন তোমার হচ্ছে যদি এমন হয় যেখানে তোমার হচ্ছে 10 কিপ, এখানে বললাম তোমার 10 কিপ, তাহলে তোমার এই দুটো যদি আমি কম্বাইন করে ফেলি তাহলে কি হচ্ছে, আলটিমেটলি এখানে কোনো লোডই কাজ করতেছে না, আলটিমেটলি কিন্তু প্লাস মাইনাস 0 হয়ে যাচ্ছে, তাই না, 0 কিপ কাজ করতেছে। যদি এমন হয় যে এটা তোমার হচ্ছে গিয়ে 10 কিপ আর এখানে তোমার হচ্ছে কি বললাম যে তোমার আবার 10 কিপ, তাহলে কি হচ্ছে যে দুটো একই দিকে এবং অ্যাঙ্গেল এদের মধ্যে 0, তাই না? তাহলে কি হচ্ছে তোমার আলটিমেটলি এটার মধ্যে কত কাজ করতেছে, 20 কিপ কাজ করতেছে। তার মানে কি যে অ্যাঙ্গেল যত কম হবে আমার কি হবে, তত বেশি কি হবে, এটার মধ্যে স্ট্রেস জেনারেট হচ্ছে। এবং অ্যাঙ্গেল যত বড় হচ্ছে, এখানে কত 180 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেল যত বড় হচ্ছে তত কি হচ্ছে, মানটা কিন্তু কমে যাচ্ছে।
তো এখানে সেম জিনিস দেখো যে চারটার মধ্যে সবচেয়ে কম অ্যাঙ্গেল কোনটা, এই ডি পয়েন্টে। দেখো লালটা এবং নীলটার মধ্যে অ্যাঙ্গেল কিন্তু খুবই কম বলতে গেলে, একদম ক্লোজ টু জিরো। তাই আমার সবচেয়ে বেশি ক্রিটিক্যাল কোন পয়েন্টটা, এই ডি পয়েন্টটা। এখন বুঝতে পারলা? জি স্যার, বুঝতে পারছি। আর যদি কোনো কারণে এমন হয় যে সাপোজ চারটারই ডিস্টেন্স সেম, চারটারই অ্যাঙ্গেল সেম, যদি কোনো সময় এরকম পাও কোনো অঙ্কের মধ্যে যে চারটার জন্যই অ্যাঙ্গেল সেম, আমরা বুঝতে পারলাম না কোনটা ক্রিটিক্যাল, চারটার মধ্যেই তোমার অ্যাঙ্গেলও সেম, এখানে বুঝতে পারলাম না, তাহলে তোমার যে কোনো একটা পয়েন্ট নিলেই হবে। যদি এরকম পাও যে কোনো একটা পয়েন্ট বা দুইটা পয়েন্ট যদি সেম সেম পেয়ে যাও, ডিস্টেন্সও সেম, অ্যাঙ্গেলও সেম, তখন তোমার ওই দুটার মধ্যে যে কোনো একটা নিলেই হয়। বোর্ডে এরকম টাইপের অঙ্ক ছিল, দেখে আসছিল যেরকম টাইপের অঙ্কের মধ্যে যে তোমার ডিস্টেন্সও সেম ছিল, অ্যাঙ্গেলও সেম ছিল, তখন তোমার যে কোনো একটা নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো তাহলে যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে এখানকার ক্রিটিক্যাল পয়েন্ট আসলে ডি পয়েন্ট। তাহলে আমরা এটার সাপেক্ষে কি করব, আমরা টরশনাল যে ওই রেজিস্টার সেটা বের করব। তাহলে দেখো পরের ফর্মুলাগুলো একটু বুঝে তাড়াতাড়ি, যে আমরা ওই যে দুটো পার্ট আছে আমার, যে একটা তোমার হচ্ছে ডাইরেক্ট রেজিস্ট্যান্স যে ডি, আর তোমার একটা তোমার টরশনাল রেজিস্ট্যান্স সেটা তোমার হচ্ছে টি। তো ডাইরেক্টের জন্য ফর্মুলা আগের মতনই, যে কিউ ইজ ইকুয়াল টু তোমার হবে কিউ, আমরা যেহেতু আমরা এটা ইনক্লাইন, আমরা সুবিধার জন্য এটাকে এক্স এবং ওয়াই, দ্যাট মিন্স হরিজন্টাল এবং ভার্টিক্যাল, দুইটা ওয়েতে বের করব। তো যখন আমরা কিউ ডিএক্স বলবো তখন কি হবে ফর্মুলা, যে পি এক্স বাই সামেশন অফ এল। তো সামেশন অফ এল এখানে এই ফিগারের জন্য কি ছিল, ওয়েল্ডিং ছিল দুইটা, তার মানে এল ওয়ান প্লাস এল টু। যদি হতো ওয়েল্ডিং তিনটা তাহলে হতো তোমার যে এল ওয়ান প্লাস এল টু প্লাস এল সিক্স আসতো। এবং যেহেতু এটা এক্স ডিরেকশনে তাহলে কি আসবে, পি এক্স আসবে। পি এক্স তোমার হচ্ছে এই যেখানে দেওয়া আছে পি এক্স কোনটা, ঠিক আছে। আবার সিমিলারলি কিউ ডিওয়াই কি হবে, পি ওয়াই বাই সামেশন অফ এল। তো হবে কাজ করে আমরা পি ওয়াই বের করে ফেলবো। তো এই কিউ ডিএক্স এবং কিউ ডিওয়াই এটা বের করা ইজিয়ার, কোনো ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে পরের পার্টে, এই টরশনাল পার্টে, যে আমাকে ফার্স্ট আগের মতো আমার বোর্ডে যেরকম করে আসছিল যে একটা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল, এখানেও সেম জিনিস। আগে যেমন সার্কুলার ছিল, এখন কি রেক্টেঙ্গুলার টাইপের, তাই না? তো এখানকার ফর্মুলা কিন্তু অন্য ধরনের, ফর্মুলা দেওয়াই আছে, এই ফর্মুলা সরাসরি তোমরা মুখস্থ করবা। যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হচ্ছে কি সামেশন অফ এল ব্র্যাকেটে এল স্কয়ার প্লাস 12 প্লাস এক্স আই স্কয়ার প্লাস ওয়াই আই স্কয়ার। খেয়াল করো, আগে কিন্তু ছিল এক্স এবং ওয়াই ছিল, এখন আমি বললাম কি এক্স আই ওয়াই আই। তো এই আগের এক্স আর এখনকার এক্স আই ওয়াই আই পার্থক্য কি, আগে ছিল তোমার যে সিজি থেকে সিজি, দ্যাট মিনস পার্টিকুলার এই সিজি ওয়ান থেকে সিজি পর্যন্ত ডিস্টেন্স, বা এই সিজি টু থেকে সিজি পর্যন্ত ডিস্টেন্স, এগুলো তোমার ছিল যে এক্স এবং ওয়াই। আর এখানকার এক্স আই ওয়াই আই বলতে কি বোঝাচ্ছে আমার, যে ওই চারটা পয়েন্ট যে ছিল এজ পয়েন্টে, যে এ বি সি ডি, এই চারটা পয়েন্টের মধ্যে যে কোনো পয়েন্ট থেকে তোমার এই সিজি পর্যন্ত ডিস্টেন্স, এটা তোমার হচ্ছে এক্স আই ওয়াই আই, ঠিক আছে। তার মানে যদি আমি বলতে চাই, তার মানে তোমার হচ্ছে গিয়ে ধরো, যদি আমি বলি যে এখান থেকে এই পর্যন্ত, এই সিজি ওয়ান থেকে এই সিজি পর্যন্ত, এটা তোমার হচ্ছে কি ওয়াই, ঠিক আছে, ওয়াই। আর যদি বলি যে না এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা, তাহলে তোমার হচ্ছে কি এটা হবে ওয়াই আই। বা এই পয়েন্ট থেকে এই বি পয়েন্ট থেকে এটা, তাহলে তোমার হবে সেটা ওয়াই আই অফ বি পয়েন্ট। তার মানে এই ওয়াই আই বলি বা এক্স আই বলি, সেটা মেইনলি এই পার্টিকুলার পয়েন্ট থেকে সিজি পর্যন্ত ডিস্টেন্স। আর যদি বলি যে না অনলি এক্স এবং ওয়াই, তাহলে এই সিজি থেকে বা এই সিজি থেকে এই সিজি পর্যন্ত ডিস্টেন্স, ঠিক আছে। তো একটা মেইনলি সিজি টু সিজি ডিস্টেন্স, একটা মেইনলি এক্সটেরিয়র পয়েন্ট থেকে ওই টোটাল সিজি পর্যন্ত ডিস্টেন্স। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো টরশনাল যখন কাজ করবো তখন মেইনলি আসবে কি, এই পয়েন্ট গুলো আসবে, যে এক্স আই এবং ওয়াই আই। এবং পাশে দেখো ব্র্যাকেট কিন্তু সাইড নোট দেওয়া আছে, রিডিং পড়লে বুঝতে পারবা। তাহলে আমরা সেখান থেকে ধরো ওই পার্টিকুলার এক্স আই এবং ওয়াই আই আমরা পেয়ে যাব। এরপর তোমার যেটা হচ্ছে তোমার যে টরশনালের জন্য যে কিউ টি এক্স এবং কিউ টি ওয়াই, এক্স হলে আমাদের হয় ওয়াই এবং ওয়াই হলে এটা কিন্তু হয় এক্স, ভাইস ভার্সা। এটা কিন্তু খেয়াল রাখবা, আগে যেমন বোর্ডে ছিল ওরকম টাইপের কিন্তু সেম জিনিস, যেখানে কিন্তু ভুলেও কেউ এখানে এক্স আছে বলে এখানে এক্স দিয়ে দিবা তা কিন্তু না। এখানে যেটা ছিল যে কিউ ডিএক্স হলে পি এক্স হয়, কিউ ডিওয়াই হলে পি ওয়াই হয়। কিন্তু টরশনের ক্ষেত্রে কিন্তু উল্টা, যে এক্স হলে কিন্তু হয় ওয়াই, এখানে কিন্তু ওয়াই হলে এক্স। এটা কিন্তু খেয়াল রাখবো সবাই। তো যেটা আমরা একটু আগে এক্সপ্লেইন করে আসলাম, যে আমরা বুঝলাম যে এখানকার যে মানটা, এখানে তো আসলে এক্স আই ওয়াই আই বলতে গেলে চারটা পয়েন্টের যে কোনোটা হতে পারে, তাই না? এখানে তোমার এ পয়েন্টে হতে পারে, বি পয়েন্টে হতে পারে, সবগুলো পয়েন্টে হতে পারে। কিন্তু এই ফর্মুলা মেইনলি যখন বসাবো, এটা না সরি, এই ফর্মুলাটা যখন কিউ টি এক্স এবং কিউ টি ওয়াই, এই পার্টিকুলার ফর্মুলা যখন আমরা এক্স আই ওয়াই আই বসাবো, তখন যেটা হবে সেটা কিন্তু হবে ক্রিটিক্যাল পয়েন্টটা। দ্যাট মিনস যেই পয়েন্টটা সবার আগে ফেল করবে। তো যেটা আমরা এক্সপ্লেইন করে আসছি, যে এই ফিগারের মধ্যে ডি পয়েন্ট ছিল ক্রিটিক্যাল, তার মানে ডি পয়েন্ট থেকে সিজি পর্যন্ত যেটা তোমার এক্স ডিস্টেন্স, সেটা তোমার হবে এক্স আই। এবং ডি পয়েন্ট থেকে সিজি পর্যন্ত তোমার যে ভার্টিক্যাল ডিস্টেন্স, সেটা তোমার হবে ওয়াই আই। তার মানে এখানকার এক্স আই বাই ওয়াই আই হবে মেইনলি ওয়াই ডি বা এক্স ডি, কারণ এটা ক্রিটিক্যাল ছিল, দ্যাটস ওয়াই। যদি অন্য কোনো পয়েন্ট ক্রিটিক্যাল হতো তাহলে সেটা লিখতাম। তার মানে এখানকার এক্স আই ওয়াই আই যেহেতু সামেশন চারটা পয়েন্টে আসবে, কিন্তু পার্টিকুলার যখন আমরা এখানে কাজ করব, এখানকার এক্স আই ওয়াই আই সেটা হবে তোমার
ক্রিটিক্যাল পয়েন্টটা, যে পয়েন্টটা আগে ফেল করে যাবে। তো ধরো আমার এটাও বের হয়ে গেল, ওটাও বের হয়ে গেল, আর সবকিছু বের হয়ে গেল, এরপর কিছুই না। যেহেতু সবগুলা কম্পোনেন্ট আকারে বের করছি, আসলে যেহেতু জিনিসটা ইনক্লাইন ছিল, তাহলে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী যে এক্স এর সবগুলা মানের যোগফল স্কয়ার প্লাস ওয়াই এর সবগুলা মানের যোগফলের স্কয়ার করে রুট করে দিলেই আমার আলটিমেটলি কিউ বের হয়ে যাবে। এই কিউ কিন্তু সেই যে আগে কিউ ছিল, যে আমি যে বলে আসছিলাম, যেখানে তোমার বলে আসছিলাম যে কিউ ইজ ইকুয়াল টু যে অ্যালাউয়েবল ওয়েল শেয়ার, যে এফ বি টু টি, এটা কিন্তু সেম কিউ, ঠিক আছে? তার মানে এই যে কিউ, আমরা যে এতক্ষণ ধরে যেটা কথাবার্তা বললাম যে আমরা আলটিমেটলি এই কিউ বের করব এবং কিউটা এভাবে বের করব, এই কিউ কিন্তু মিনিং করে তোমার যে আবার এফ ভি ইন্টু টি, যেখান থেকে হয়তো আমরা ওই যে ওয়েল শেয়ারের মানটা হয়তো বের করব, ঠিক আছে? তো মেইনলি থিওরি আসলে এতটুকু পর্যন্তই, এবং এই থিওরির উপর বেস করে নেক্সট উইকে আমরা ম্যাথ করব, এবং ম্যাথ করতে একটু বড় বড় ম্যাথ। কনসেন্ট্রিক্যালি ম্যাথে শুধুমাত্র কিন্তু লেন্থ বের করতে হয়, কিন্তু ইসেন্ট্রিক্যালি ম্যাথে কিন্তু আমার বের করতে হবে মেইনলি যে ওয়েল সাইজ, এস যে মানটা, ঠিক আছে? ওয়েল সাইজ ছিল আমার এটা, যে আমরা যে বলছিলাম যে ওয়েল্ডিং এর যে থিকনেসটা, এই এসটা কিন্তু আমার বের করতে হবে ইসেন্ট্রিক্যালি ম্যাথের ক্ষেত্রে। তো ইসেন্ট্রিক্যালি ম্যাথগুলো কিন্তু অত সিম্পল না, একটু হলেও বড় বড় অঙ্ক এবং ডিফিকাল্ট, এবং যেহেতু অঙ্কটা একটু বড়, এই জন্য নাম্বারও এটা বেশি থাকবে। কনসেন্ট্রিক্যালি অঙ্ক যে নাম্বার, তার বলতে গেলে 1.5 গুণ নাম্বার থাকবে এই ইসেন্ট্রিক্যালি ম্যাথের, ঠিক আছে? তো তোমাদের থিওরি বলতে গেলে কভার করে ফেলছো অলরেডি। তো তোমাদের থিওরি বুঝতে কারো কোনো সমস্যা বা কারো কোনো কোয়েশ্চেন?